সবাই জয়েন হন তাড়াতাড়ি জয়েন হন। জয়েন হন সবাই তাড়াতাড়ি জয়েন হন। একটু লেট ছিল।
খুব নেট প্রবলেম, যার কারণে ক্লাসটা মনে হয় ভালোভাবে নেওয়া যাবে না। আসলে অনেকের অনেক প্রশ্ন ছিল, এই জন্য আজকে ক্লাস নেওয়া। রাত অনেক হয়ে গেছে, আপনাদের রিকোয়েস্টে শুধু। আর দু একজন দেখি কে কে জয়েন দেয়। এত প্রশ্ন আজকে আর কেউ জয়েন দেয় না, সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে। যাই হোক, আমি একটু অন্য কাজ দেখি। আচ্ছা, আচ্ছা, আর কি কেউ আচ্ছা, জয়েন আর কি হবেন? কেউ জয়েন হবেন? বলছে তাহলে 5, 12, 13 এটা হিসাব করতে হবে না, তোমাদেরকে একটা জিনিস শিখাই দেয়। দেখো, একটা জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 5, 12, 13 এবং আরেকটা হচ্ছে কত, 3, 4, 5। এইটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজের মান, এটাও কিন্তু অতিভুজের মান, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে লম্ব আর ভূমির মান, ঠিক আছে। এই জিনিসটা তোমরা খুব
গুগল মিটে মেবি কেউ জয়েন দিল না আজকে। আচ্ছা, আমি ক্লাসটা এমনিতেই ভিডিও করি, দেখায়। আপনারা অনেকেই দেখতেছেন ফাইবার অ্যাকাউন্ট কেমনে কি করতে হবে। তো ভাই, ফাইবার অ্যাকাউন্ট মূলত আমি পরে আপনাদের শেখাইবো, এটা আমার ভিডিও রেডি করা আছে, বাট এখন দিলে আপনাদের মনোযোগটা ফাইবারের দিকেই চলে যাবে। আপনারা এই কোর্সটা শিখুন, দেন অ্যাক্টিভ থাকবেন। দেখুন, আমাকে ক্লায়েন্ট মেসেজ করছিল, বাট আমি 2 দিন দেখতে পারি নাই। আমার অল টাইম কিন্তু অ্যাক্টিভ থাকে, বুঝছেন? আমার গিগ অ্যাক্টিভ থাকে, দেন আমার ফাইবারের অ্যাকাউন্ট, আমার ল্যাপটপ বন্ধ হয় না কখনো, অল টাইম চালু থাকবে। এটা ইনস্টাগ্রামে আপনাদের কাজ আছে, ইনস্টাগ্রামে কাজটা শিখাইবো। আপনাদের পোস্ট করে দেখাতে পারলে ভালো হইতো, অনেক রাত হয়ে গেছে, যার কারণে আজকে আর দেখাইলাম না, অন্য কিছু দেখাই। আচ্ছা, লিঙ্কডিন লিঙ্কডিন নিয়ে অনেকেরই কথা ছিল, তো লিঙ্কডিনে একটু প্রবেশ করে দেখাই। লিঙ্কডিন একটা সোশ্যাল মিডিয়া। মজার ব্যাপার হচ্ছে, আজকে আপনাদের নিয়ে আড্ডা দিতাম, কিন্তু আপনারা জয়েন দিতে পারলেন না। এই যে দেখেন, আপনাদের দেখাই, এটা আমি খুলে রাখছি, বাট এটা এখনো কাজ কমপ্লিট করি নাই। এই যে দেখুন, হিউজ পরিমাণ এখানে। আপনারা এই যে কানেক্ট কানেক্ট বলতে আমরা যে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, এখানে ধরেন এই যে কানেক্টে মারলে তার কাছে আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, পেন্ডিং এ থাকলো, যতক্ষণ সে অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ পেন্ডিং এ। যে এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। এই যে দেখেন, এটা কিসের, প্রাণ আরএফএল গ্রুপ। এদের ফলোয়ার কত, অনেক, 1,63,789 জন ফলোয়ার। এদের কি যেন একটা ইয়ে। Celebrating 41st anniversary of Pran RFL Group. Together towards tomorrow. Pran RFL Group. আমি মোহাম্মদ লুৎফর রহমান খান, প্রতিষ্ঠান মেসার্স লুবব এন্টারপ্রাইজ, গাজীপুর সদর। আমি 2010 থেকে প্রাণের বিজনেসের সাথে জড়িত। তখন আমার কাছে ছিল কনফেকশনারি গ্রুপ, পরে এটা ভেঙে ক্যান্ডি গ্রুপ হয়েছে। আমি এখন ক্যান্ডি প্লাস মিস্টার ম্যাঙ্গো দুইটা গ্রুপের সাথে জড়িত। তো আমি আসলে প্রথমে ডিএসআর ছিলাম, পরে ডিএসআর থেকে ম্যানেজার হয়েছি। ম্যানেজার অবস্থায় তখন দেখতাম ডিস্ট্রিবিউটররা অনেক বিদেশ ভ্রমণ করছে। তখন আমার মনের খুব ইচ্ছে ছিল যাতে আমিও বিদেশ ভ্রমণ করতে পারি কোনো সময় ব্যবসা নিয়ে। তো আল্লাহর অশেষ রহমতে আমি প্রাণের বিজনেসের সাথে জড়িত হয়েছি এবং এই প্রাণ কোম্পানির মাধ্যমে আমি 4-5টা দেশ ভ্রমণ করতে সক্ষম হয়েছি এবং আমি আরও অনেক দেশে যেতে চাই প্রাণ কোম্পানির ওসিলায়। আল্লাহ পাক যাতে আমাকে সেই আশা পূরণ করে। আমি প্রাণ কোম্পানির 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রাণ কোম্পানিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রাণ কোম্পানি আরও অনেক দূরে এগিয়ে যাক সেই আশা ব্যক্ত করছি।
এবং পাশাপাশি আমরাও প্রাণ কোম্পানির সাথে থাকতে পারি সারা জীবন, সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম তালুকদার। আমার প্রতিষ্ঠানের নাম তালুকদার কমপ্লেক্স। আমার পরিবেশক এরিয়া গাজীপুর সদর, মিস্টার নুরুস গ্রুপ। আমি দীর্ঘ 12 বছর যাবৎ সফলতার সাথে প্রাণের সাথে ব্যবসা করে আসছি। এই সফলতার বিনিময়ে প্রাণ আমাকে দেশ বিদেশে বিভিন্ন টোরে নিয়ে গেছে। আমি যখন বিদেশে টোর করতে যাই তখন আমার বিভিন্ন ব্যবসায়িক অভিজ্ঞতা সৃষ্টি হয়, এবং আমি যখন বাংলাদেশে টোরে যাই বা যেমন কক্সবাজার টোরে যাই তখন আমার অনেক অনেক পরিবেশের সাথে পরিচয় হয়। এই টোরের কারণে আমার যে রিক্রিয়েশনের ব্যবস্থা হয় তার জন্য আমি সারা বছর আমি যে কাজ করি সেটা আমার কাজই মনে হয় না। এবং আমি আমার বন্ধু বান্ধবের কাছে যখন আমি বলি যে আমি বিভিন্ন টোরে যাই, আমি সেই কথা বলে আমি অনেক গর্ববোধ করি। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা অন্য গ্রুপের ব্যবসা করে, অন্য কোম্পানির ব্যবসা করে। তারা আমার জানা মতে তারা এই শুধু এগুলি তারা পায় না। আমাকে এই শুধু দেওয়ার জন্য প্রাণকে অনেক ধন্যবাদ। আমরা প্রাণের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রাণকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রাণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ কামিল তালুকদার। আমার প্রতিষ্ঠানের নাম তালুকদার স্টোর। আমি মিস্টার নুডলস প্লাস জেমস গ্রুপের ব্যবসা পরিচালনা করে আসছি দীর্ঘ 16 বছর যাবত। আমি একটা গাড়ি দিয়ে ব্যবসা পরিচালনা করা শুরু করছি এবং আজকের 8টা গাড়ি নিয়ে ব্যবসা করতেছি। আমি প্রাণের ব্যবসা করে অনেক ভালো আছি। প্রাণকে দোয়া করি প্রাণ যেন অনেক এগিয়ে যায় এবং প্রাণের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রাণকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমি মোহাম্মদ পারভেজ হোসেন। আমার প্রতিষ্ঠানের নাম তাইফ এন্টারপ্রাইজ। আমি প্রাণের ড্রিঙ্কস, ঝালমুড়ি এবং স্পাইস গ্রুপের ব্যবসা 7 বছর ধরে করে আসছি এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। এবং আমার মিরপুরে আরও যারা ব্যবসায়ী আছেন তারাও প্রাণের ব্যবসা করে আসছেন এবং আল্লাহর রহমতে আমার জানা মতে ভালো আছেন। প্রাণ কোম্পানির 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রাণ কোম্পানির সকল কর্মকর্তা, কলাকৌশলী এবং অতপ্রতভাবে প্রাণের যারা জড়িত আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে প্লাস সকল ডিলারের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আমার প্রতিষ্ঠানের নাম এ ইন্টারন্যাশনাল। আমি প্রাণের ডেরি গ্রুপের সাথে আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু। আমার রিজন অর্থাৎ আমার এলাকা হচ্ছে উত্তর বাড্ডা, ঢাকা। 2017 সালে আগস্ট থেকে আমার প্রাণের সাথে পথ চলা এবং সেখান থেকে আমার সাফল্যের দিকে এগিয়ে যেতে প্রাণ আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং প্রাণের এই হেল্পে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই অগ্রগতি শুধুমাত্র প্রাণ আমাকে যে অগ্রগতি দিচ্ছে, আমি অন্যান্য কোম্পানির সাথে ব্যবসা করে এত অগ্রগতি পাইনি। এবং প্রাণের প্রত্যেকটা অফিসার এবং প্রাণের অফিস সবাই যে আন্তরিক ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বা ব্যবসা সাফল্য আনার ক্ষেত্রে এই আন্তরিকতা আমাকে আরও উজ্জীবিত করে নিয়ে আসছে এবং এই উজ্জীবিত নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি প্রাণের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রাণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা রাখি প্রাণ এগিয়ে যাবে এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম তালুকদার। 1/9 বড়বাগ শামীম স্টোর আমার দোকানের নাম, মিরপুর 2 নম্বর। প্রাণের সাথে প্রাণের সব প্রোডাক্ট আমার দোকানে আছে। প্রাণের সাথে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছি। প্রায় 15 বছর ধরে আমি ব্যবসা করতেছি। প্রাণ মিস্টার নুডলস, সহজ জেলি আচার আমাদের দোকানে সবসময় থাকে। ভালো লাভবান পাচ্ছি আমরা। প্রাণের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার শুভেচ্ছা রইল। সুলাইমান বলছি, সুলাইমান জেনারেল স্টোর, গাজীপুর চৌরাস্তা থেকে। প্রাণের সকল প্রোডাক্টই খুবই সুন্দর, খুবই ভালো। কাস্টমাররা চায়, উপভোগ করে, কাস্টমাররা নিতে আসে। গিফটগুলি অনেক সুন্দর, প্রাণের সব কিছুই অনেক ভালো। প্রাণের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী, প্রাণকে শুভেচ্ছা জানাই। প্রাণ এগিয়ে যাক তাই আশা করছি।
যে আমার এগুলো কমপ্লিট করতে যে করা লাগবে এগুলো দেখাচ্ছে। এখানে ছবি অ্যাড করতে হবে, তারপরে আমাদের এখানে বায়োডাটা অ্যাড করতে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে। তো আমি 2-3টা কানেকশন পাঠাই। এখানে প্রতিদিন আপনারা 2-4টা, বেশি না, বেশি করা যাবে না, বেশি কখনোই বেশি করবেন না, তাহলে ব্লক খাওয়ার চিন্তা ভাবনা থাকবে। এই যে এখানে ব্লগ পোস্ট করতে পারবেন, এই যে এখানে মাই নেটওয়ার্ক, এখানে এসে আপনি সার্চ করতে পারবেন জবস, এখানে এসে আপনি জবস খুঁজতে পারবেন, এখানে এসে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন, এটা প্রোফাইল, এখানে ওয়ার্ক হিস্টোরি, কাজের দেখতে পারবেন, লার্নিং, জব পোস্ট, অনেক কিছু আছে এখানে। এটা মূলত একটা সোশ্যাল মিডিয়া। What is a browser? A browser is your window to the internet. It's where you access your search engine, stream your favorite shows, read the news, connect with friends. আসসালামু আলাইকুম। বিমান শক্তিতে রাশিয়া পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি দেশ হলেও এখনো পর্যন্ত ইউক্রেনে তাদের যুদ্ধ বিমানগুলো ব্যবহার করেনি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বেশ বড় ধরনের প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। রাশিয়ার পক্ষে হতাহত হয়েছে অনেকে, কিন্তু এরপরও যুদ্ধ বিমান বা হেলিকপ্টারের ছত্রছায়া ছাড়াই রুশ কনভয় ইউক্রেনে বিভিন্ন এলাকায় ঢুকেছে। তাদের অনবদ্য বিমান শক্তির খুব সামান্যই প্রয়োগ করেছে, জানিয়ে নানা মহলে নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি হয়েছে। ইউক্রেনে এখনো পর্যন্ত কেন পূর্ণমাত্রায় বিমান শক্তি প্রয়োগ করছে না রাশিয়া, তা জানাবো আজকের প্রতিবেদনে। সিরিয়ার বিদ্রোহী সেনারা উন্নত সব সমরাস্ত্র আর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল নিয়ে 2015 সালের মাঝামাঝি সময় সিরিয়ার অন্যতম বৃহৎ শহর ইদলিব দখল করে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ সময় তার দেশের উপর অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। সবাই ধরে নিয়েছিল বাশার আল আসাদের পতন কেবলই সময়ের ব্যাপার মাত্র।
এরকম একটি কঠিন সময় রাশিয়া বাশার আল আসাদের পক্ষে সামরিক সমর্থন নিয়ে এগিয়ে আসে। মাত্র 6 মাসের ব্যবধানে রাশিয়ার Su-24 যুদ্ধ বিমানগুলো বিদ্রোহীদের অবস্থানগুলোর উপর 9,000-এর বেশি বোমা বর্ষণ করে। ফলে সিরিয়ার যে বিদ্রোহীরা 2011 সালের পর থেকে ক্রমাগত শুধু শক্তিশালী হয়ে উঠেছিল, রাশিয়ার এই বিমান হামলায় তারা বিপর্যস্ত হয়ে যায়। গত 24শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরু হলেও এখন পর্যন্ত রাশিয়ান এরোস্পেস ফোর্স ভিকেএস এর তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পৃথিবীর অন্যতম বৃহৎ আকাশ শক্তির অধিকারী হওয়ার পরও বিমান শক্তি প্রয়োগে রাশিয়ার এই অনাগ্রহ অনেক বিশ্লেষকের মনেই নানা প্রশ্ন ও সংশয়ের সৃষ্টি করেছে। জুইসের সুইস ইনস্টিটিউট অব টেকনোলজির সিনিয়র গবেষক ডক্টর মাউরা গিল্লি জানান, গত কয়েকদিনের যুদ্ধে রাশিয়া ক্রুজ মিসাইল ব্যবহার করেছে, কিন্তু দেশটি এখন পর্যন্ত যুদ্ধ বিমান ও বোমারু বিমান মোতায়েন থেকে বিরত রয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষার সক্ষমতাকেও পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়া হয়নি। ফলে ইউক্রেনের হাতে এখন পর্যন্ত রাশিয়ার বিমান শনাক্ত করার বা হামলা করার মতো সক্ষমতা রয়েই গেছে। রাশিয়া ইউক্রেন অভিযানের শুরুতেই ইউক্রেনের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক বিশেষ করে সতর্কতামূলক রাডার এবং সারফেস টু এয়ার মিসাইলগুলোতে আক্রমণ করে বসে। আধুনিক সময়ের যুদ্ধে এমনটাই হওয়া স্বাভাবিক। এরপরও ভিকেএস এর হাতে থাকা উন্নত এভিওনিক্সের শতাধিক বিমানের মধ্যে থেকে কোনো যুদ্ধ বিমান মোতায়েন করেনি। রাশিয়ার বিমান মোতায়েন না করার কারণে পদাতিক সেনারা খার্কিভ ও অন্যান্য শহরে অভিযান চালানোর সময় কিছুটা নিরাপত্তাহীনতাও অনুভব করেছেন। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার সামরিক বাহিনীর অনেকটা ক্ষতি করার দাবি করেছে। সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, যাতে দেখা যাচ্ছে রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধের মুখে নিজেদের সমরযান এবং ট্যাঙ্ক ফেলেই পিছু হচ্ছে। এই ভিডিওগুলোতেও রাশিয়ার বিমান বাহিনীর অভাব প্রবলভাবে অনুভূত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও এই তথ্যের সত্যতা স্বীকার করে বলেছে, ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার আগ্রাসনের যুদ্ধই জবাব দেওয়ার চেষ্টা করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, খুব সম্ভবত ভিকেএস নিজেদের সর্বাধুনিক বিমান এবং পাইলটদের নিয়ে চরম মাত্রার কোনো ঝুঁকি নিতে আগ্রহ বোধ করছে না। ভিকেএস এর কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে রুশি থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক জাস্টিন ব্রং কারিগরি দিকগুলো সামনে এনেছেন। তার মতে ভিকেএস এর হাতে পর্যাপ্ত সংখ্যক নির্ভুলভাবে টার্গেট নির্ধারণী মিসাইল এবং দক্ষ পাইলটের অভাব রয়েছে। এ কারণে রাশিয়ার বিমান আক্রমণের ধার কমে এসেছে। জাস্টিন ব্রং গত 28শে ফেব্রুয়ারি এ নিয়ে একটি কলাম লিখেছেন, যার শিরোনাম ছিল দ্য মিস্টেরিয়াস কেস অব দ্য মিসিং রাশিয়ান এয়ারফোর্স। কলামটি প্রকাশ হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা পর্যালোচনার ঝড় ওঠে। ব্রংস তার লেখায় দাবি করেছেন, রাশিয়ার পাইলটদের সম্ভবত পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব আছে। এরকম সংঘাতময় পরিস্থিতিতে আধুনিক জেট বিমানগুলো লম্বা সময় ধরে ওড়ানোর অভিজ্ঞতা তাদের নেই। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইলের প্রয়োগ ও ব্যবস্থাপনা নিয়েও ভিকেএস এবং পদাতিক সেনাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। এমন হলে একদিকে যেমন রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে ফ্রেন্ডলি ফায়ারের সম্ভাবনা বেড়ে যাবে, অন্যদিকে প্রতিপক্ষের টার্গেটেও সঠিকভাবে হামলা করা সম্ভব হবে না। বিগত কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো জাহাজে করে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করেছে। বিপুল সংখ্যক অস্ত্রের তালিকায় এয়ার ডিফেন্স প্রতিরক্ষার কিছু কার্যকর উপকরণও রয়েছে। ইতিমধ্যেই ইউটিউব ও টুইটারে এমন অনেক ফুটেজ চলে এসেছে, যাতে দেখা যাচ্ছে রাশিয়ার হেলিকপ্টার ও যুদ্ধ বিমানগুলো ইউক্রেনের রাডারের নজর থেকে বাঁচার জন্য বেশ নিচ দিয়ে উড়ে যাচ্ছে। অনেকেই ধারণা করছেন, ইউক্রেন সেনাদের হাতে হয়তো অনেক দূর থেকে রাশিয়ান বিমান শনাক্ত করার মতো প্রযুক্তি চলে এসেছে। ফলে তারা মানুষের মাধ্যমে বহনযোগ্য পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যানপ্যাড প্রযুক্তি নানা স্থানে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে।
একটি এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিমত্তার দিক থেকে দুর্বল হলেও কার্যকরভাবে ব্যবহার করতে পারলে অনেক সময় এই সিস্টেমই প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 1999 সালে ন্যাটো সেনারা যখন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তারা এই সত্যটি হাড়ে হাড়ে অনুভব করেছিল। সার্বিয়ান সেনারা সেই সময় কৌশলে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সারফেস টু এয়ার মিসাইল বসিয়েছিল। নিজেদের রাডারগুলোকে কিছু সময়ের জন্য বন্ধ রেখে Reinvent your hiring with Test Gorilla. We offer you seriously smart screening tests crafted by experts. We save you time by automatically recommending you the most relevant tests based on the job you're hiring for, and then personalize it with your own unique questions, company logo, and color theme. Ready to get started? Test Gorilla. Sign up for your free trial today. মার্কিন বিমান বাহিনীর F-117 নাইটহকের মতো উন্নত স্টাইল যুদ্ধ বিমানকে ভূপাতিত করতে সক্ষম হয়েছিল। ন্যাটো যুদ্ধ বিমানগুলো একেবারে কাছাকাছি চলে আসার পর একদম শেষ মুহূর্তে সারফেস টু এয়ার মিসাইল রাডারগুলোকে চালু করে দিয়ে সার্বিয়ানরা ন্যাটো সেনাদেরকে পুরোপুরি হতচকিত করে দিয়েছিল। যে কোনো যুদ্ধ বিমানের জন্যই প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম বড় আকারের হুমকি। যখনই ডিফেন্স সিস্টেমে একটি বিমান ধরা পড়ে যায় তখন পাইলট নানাভাবে এই ডিফেন্স সিস্টেমকে এড়িয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। যদি বিমানের শনাক্তকরণ মিসাইল না থাকে তাহলে পাইলট বোমা হামলা চালিয়ে যত দ্রুত সম্ভব সেই স্থান থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। রাশিয়াকে যেহেতু ইউক্রেনে লম্বা সময়ের জন্যই অভিযান পরিচালনা করতে হচ্ছে, এ কারণে যুদ্ধের শুরুর দিকে বিমান শক্তি ব্যবহার করছে না মস্কো। খুব শীঘ্রই হয়তো রাশিয়ার বিমানগুলোকে যুদ্ধের মাঠে প্রধান ভূমিকায় দেখা যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কয়েকবার ন্যাটোকে নো ফ্লাই জোন ঘোষণার জন্য আবেদন জানিয়েছেন। জেলেনস্কির সে আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি ন্যাটো, বরং এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে। কারণ নো ফ্লাই জোন করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদেরকে হয়তো রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। যুক্তরাষ্ট্রের এখনই রাশিয়ার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যদি ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধ চলতে থাকে তাহলে রাশিয়া বিমান শক্তি ব্যবহার করবে, তাতে কোনো সন্দেহ নেই। ন্যাটো দেশগুলো যদি নানাভাবে ইউক্রেনকে বিমান সরবরাহ করা অব্যাহত রাখে তাহলে পরের দিকে ভিকেএস হয়তো মারাত্মক আগ্রাসী রূপ নিয়েই আত্মপ্রকাশ করবে। সমর বিশ্লেষকরা এমনটাই ধারণা করছেন। প্রলম্বিত যুদ্ধের বিপরীতে রাশিয়া হয়তো ধাপে ধাপে আক্রমণের মাত্রা বাড়িয়ে চলবে। এতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির মাত্রাও কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। ইউক্রেনের আকাশসীমায় উপস্থিতি বাড়িয়েছে রুশ যুদ্ধ বিমান। বড় হামলার শঙ্কায় কিয়েভে কারফিউ। নিরাপত্তা গ্যারান্টি দিয়ে আপোষে প্রস্তুত জেলেনস্কি। ইউক্রেনের প্রতি 3 জনের মধ্যে 1 জনের প্রয়োজন মানবিক সহায়তা, দাবি আইসিআরসির। সাইবার হামলা আতঙ্কে যুক্তরাষ্ট্র। চীনে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কাজ চলছে। 132 আরোহীর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। দুর্ঘটনার ভয়াবহতায় আবারও চাপে বোয়িং। শিরোনামগুলো দেখলেন, এবারে বিস্তারিত।
গত 24 ঘন্টায় ইউক্রেনের আকাশ সীমায় উপস্থিতি বাড়িয়েছে রুশ যুদ্ধ বিমান। হঠাৎ বড় হামলার শঙ্কায় রাজধানী কিয়েভে চলছে কারফিউ। এরই মাঝে চলছে উদ্ধার অভিযান। সোমবারও 8 শতাধিক শিশু সহ নিরাপদে আশ্রয় পাঠানো হয় 1,500-এর বেশি মানুষকে। এদিকে বন্দরনগরী মারিউপোলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিতে জোরালো অভিযানে নেমেছে রুশ বাহিনী। চলছে দফায় দফায় গোলাবর্ষণ। নতুনভাবে হামলা চালানো হচ্ছে কৃষ্ণসাগর তীরের শহর ওডেসায়। এছাড়া স্বাধীন ঘোষিত দোনেৎস্কে দুই দেশের সেনাদের মধ্যে চলছে তুমুল লড়াই। রুশ আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের 4,500-এর মতো বেসামরিক ঘর বাড়ি স্থাপনা, যার মাঝে 651টি পুরোপুরি বিধ্বস্ত। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গেল 24 ঘন্টায় আকাশপথে তৎপরতা বাড়িয়েছে রুশ বাহিনী। তবে 9টি হামলা নস্যাৎ করা হয়েছে এমন দাবি কিয়েভ প্রশাসনের। তাতে বিধ্বস্ত একটি যুদ্ধ বিমান, 2টি হেলিকপ্টার এবং 6টি ড্রোন। সামি শহরে 300 রুশ সেনা প্রাণ হারিয়েছেন এমনটাও শোনা যাচ্ছে, তবে নিশ্চিত করা যায়নি এই তথ্যের সত্যতা। এদিন পদাতিক বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে রাশিয়ার 14টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। বিভিন্ন শহরে ঠেকানো হয়েছে 13টি অভিযান। মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে ফুরিয়ে আসছে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের রসদ, যা মাত্র 3 দিন চালানো যাবে। সেই কারণে রাশিয়া থেকে পাঠানো হচ্ছে বাড়তি সেনা বহরার রসদ। রুশ সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির স্বার্থে আপোষে প্রস্তুত ভলোদিমির জেলেনস্কি। সোমবার সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, অস্ত্রবিরতির বিনিময়ে ন্যাটোর সদস্যপদ না চাওয়ার বিষয়ে অঙ্গীকার করতে রাজি আছেন তিনি। কথা বলতে চান ক্রাইমিয়া ও দোনেৎস্ক নিয়েও। তবে একথাও মনে করিয়ে দেন এমন সিদ্ধান্ত একা নেয়ার এখতিয়ার নেই তার। দরকার হবে পার্লামেন্ট ও জনগণের মতামত। সাংবিধানিক পরিবর্তনে গণভোটও আয়োজন করতে হবে বলে জানান জেলেনস্কি। আপাতত সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনার উপর গুরুত্ব দেন আবারও। সত্যি বলতে নিরাপত্তা গ্যারান্টির বিষয়গুলোতে কেবল প্রেসিডেন্ট নয়, পার্লামেন্ট ও জনগণ সিদ্ধান্ত নেবে। সাংবিধানিক পরিবর্তন আনতে হবে, আর সেটা লম্বা প্রক্রিয়া। গণভোট আয়োজন করতে হবে। তবে সে পর্যন্ত যুদ্ধ নিয়ে মস্কোর পরিকল্পনা বুঝতে ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনা প্রয়োজন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ দখল নেয়ার দাবি করলেও এখনো সেখানে গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়া। রকেট হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে একের পর এক বেসামরিক স্থাপনা। বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও। হামলার মধ্যেই গুড়িয়ে দেয়া একটি স্কুল সংস্কারে নেমে নজর কাড়লেন অভিভাবকরা। যুদ্ধের শুরু থেকেই শঙ্কা ছিল রুশ বাহিনীর হামলার অন্যতম প্রধান টার্গেট এই খার্কিভ শহর। গেল 24 ফেব্রুয়ারি চূড়ান্ত অভিযান শুরুর কয়েকদিনের মাথায় শহরটি দখলে নেয়ার দাবি করে পুতিন বাহিনী। তবে সেখানে এখনো থামেনি রুশ আগ্রাসন। প্রতিদিনই চালানো হচ্ছে রকেট হামলা। বাদ যাচ্ছে না আবাসিক ভবন, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি গুড়িয়ে দিয়ে একটি স্কুলের সংস্কারে লেগে পড়েছে সেখানকার অভিভাবকরা। হামলা আতঙ্কের মধ্যেই এমন উদ্যোগে সবার বাহবা কুড়াচ্ছেন তারা। আমার 2 মেয়ে এই স্কুলেই 8ম শ্রেণীতে পড়তো। পাশের ভবনেই তাদের পড়ানো হতো। এখন এখানে কোনো কিছুই অবশিষ্ট নেই, সব ধুলোয় মিশে গেছে। কতটা অমানবিক হলে এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া যায়? জানি না কখন আবার হামলা হবে, তবুও আমরা সবাই মিলে চেষ্টা করছি সংস্কারের। প্রতিষ্ঠান পরিচালকের দাবি, 1 সেপ্টেম্বর থেকে স্কুলটি পাঠদানের উপযুক্ত করার কাজ চলছে। এর মধ্যে রুশ বাহিনীকে নতুন করে আর হামলা না চালানোর অনুরোধ করেছেন তিনি। যথাসময়ে যেন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরতে পারে, এই জন্য সব প্রস্তুতি করছি। প্রায় 100 বছরের এই স্কুলের জন্য এখানকার সবারই মন খারাপ। খার্কিভবাসীর প্রত্যাশা, দ্রুত বন্ধ হবে যুদ্ধ। আবারও স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা নিয়ে বেড়ে উঠবে নতুন প্রজন্ম। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ইউক্রেনের প্রতি 3 বাসিন্দার মধ্যে একজনের প্রয়োজন মানবিক সহায়তা। সোমবার এই তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ICRC। তাদের বিবৃতি অনুসারে লড়াই সংঘাতের কারণে ইউক্রেন থেকে বেরোতে পারছে না 1,20,00,000-এর বেশি মানুষ। তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় প্রচন্ড ঠান্ডায় দিন কাটাচ্ছেন। সাময়িক অস্ত্রবিরতি হলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেয়ায় পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় কোথায় আশ্রয় নিয়েছেন সাধারণ ইউক্রেনীয়রা সেটাও বুঝতে পারছেন না উদ্ধারকর্মীরা। সে কারণে অসুস্থদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর ঠাঁইতে ইউক্রেনীয়দের জন্য প্রয়োজন মানবিক সহযোগিতা, এমন আহ্বান জানিয়েছে রেড ক্রস। বলছে দ্রুত ফুরিয়ে আসছে সেই দেশগুলোর খাবারের মজুদ। যুক্তরাষ্ট্রে যে কোনো মুহূর্তে ভয়াবহ সাইবার হামলা চালাতে পারে রাশিয়া, এমন শঙ্কার কথা জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার মার্কিন ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে কথা বলেন তিনি। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেন। বলেন, সাইবার সক্ষমতার দিক থেকে অন্যতম উচ্চতায় পৌঁছে গেছে রাশিয়া। শঙ্কা প্রকাশ করেন, ইউক্রেনে অভিযানের জের ধরে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের ওপর আলাদা নজর রেখেছে পুতিন প্রশাসন। এদিকে বারবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দিকে অভিযোগ তুললেও রাশিয়াই রাসায়নিক ও জীবাণু অস্ত্রের মাধ্যমে হামলা পরিকল্পনা করছে, এমন অভিযোগ বাইডেন। পুতিন আবারও এই ধরনের হামলার কৌশলে ফিরেছে। আমাদের শক্তিশালী অবস্থানকে নড়বড়ে করে দিতেই সাইবার হামলার পরিকল্পনা করছে রাশিয়া। দেশের স্বার্থ রক্ষায় সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। এই বার্তাকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের প্রযুক্তি ব্যবস্থা আরো সুরক্ষিত করতে হবে। ইউক্রেনের 7টি মানবিক করিডোর ব্যবহার করে সোমবার উদ্ধার করা হলো 8,000-এর বেশি মানুষকে। দেশের উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেন এই তথ্য। তাদের মধ্যে 3,000 মানুষই মারিওপোলের বাসিন্দা। গেল 2 সপ্তাহ যাবৎ দেখায় আপনাদের অন্য কিছু লাভ নাই। এখানে এসে জব সার্চ করবেন, এখান থেকে আপনাদের সব ধরনের জব পাবেন। এটা আসলে মার্কেট প্লেসের মতোই বলা যায়। এখানে যদি আপনারা ঠিকভাবে অ্যাক্টিভ থাকতে পারেন আর কাজ চালাতে পারেন, আপনাদের মার্কেট প্লেস লাগবে না। এখান থেকেই আপনারা প্রতিনিয়ত অঝোরছ কাজ পাবেন যদি এটা ঠিকভাবে আপনারা পরিচালনা করতে পারেন। আমাদের জন্য গুড পয়েন্ট। দেন এটা আমরা খুব ভালোভাবে রিচার্জ করবো, জব অ্যালার্ট করে দেব। ডান। স্যালারি দেখতে পারবেন এখানে, কামিং সুন, নট অ্যাভেলেবল ইন ইয়ার কান্ট্রি, মানে এই কান্ট্রিতে নাই বর্তমানে। বাংলাদেশে এটা দেখাচ্ছে না। আমরা ভিপিএন বা ইউজ করলে দেখাইতে পারতাম, তো দেখাইলাম না। স্কিল অ্যাসাইনমেন্ট, এখানে আপনার স্কিল যারা অনেক কাজ করতে পারবেন। কি কাজের উপর আপনি দক্ষ? HTML, পাইথন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, আপনি কোনটার উপর? ইন্ডাস্ট্রি ক্রিয়াস দেখেন, সাইবার সিকিউরিটি আছে, ফ্রন্ট ওয়েব ডেভেলপ, ফ্রন্ট ইন ওয়েব ডেভেলপ, ফ্রন্ট ইন ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, টুলস অ্যান্ড টেকনোলজি। এখানে আমরা অনেক কিছু পাবো। এই যে এনইটি ফ্রেমওয়ার্ক, অ্যাডোবি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ডিজাইন, অ্যাডোবি লাইটরুম, অ্যাডোবি ফটোশপ এন্ড সো মোর করলে আরো দেখতে পাবেন। অ্যাডোবি প্রো, অ্যাডোবি এক্সডি, আফটার ইফেক্ট, অ্যামাজন ওয়েব সিরিজ, অ্যান্ড্রয়েড, অ্যাঙ্গুলার, অনেক অনেক মোর বহুত কিছু আছে। সিসি আছে, সিসি প্লাস আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সিএসএস আছে। রুশ সেনাবহরের অস্ত্রের মুখে অবরুদ্ধ ছিলেন এসব মানুষ। উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশুক আরও জানান, এখন পর্যন্ত বন্দরনগরীটি থেকে উদ্ধার পেয়েছেন 45,000-এর মতো মানুষ। সংঘাতপূর্ণ এলাকাটি এখনও কোটির বেশি বাসিন্দা আটকা। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM বলছে, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত 65 লাখের মতো ইউক্রেনীয় নিজ দেশেই তারা ঘরবাড়ি হারিয়ে বসবাস করছেন বাংকার আশ্রয় কেন্দ্রগুলোয়। শুধু মার্চেই গৃহহীন হয়েছেন 13% বেশি মানুষ। আর প্রতিবেশী দেশগুলোয় আশ্রিত 35 লাখের ওপর ইউক্রেনীয়। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রবল সাহস আর অনমনীয় অবস্থানের কারণে বিশ্বজুড়ে এখন আলোচিত নাম ভলোদিমির জেলেনস্কি অনেকের কাছে হয়ে উঠেছেন বীরত্বের প্রতীক। তার এই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। জেলেনস্কির নাম বা ছবি ব্যবহারে সফলও হয়েছেন অনেকে। ইউক্রেনের মানুষের পক্ষে তহবিল সংগ্রহেও ব্যবহার হচ্ছে তার ইমেজ। স্যুটবুট পরা রাষ্ট্রপ্রধান নন, ট্রেডমার্ক সবুজ টি শার্টে ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের এমন সাধারণ বেশভূষা তাকে মানুষের আরো কাছাকাছি পৌঁছে দিয়েছে, এমনকি পরিণত করেছে বিশ্ব আইকনেও।
বিশ্বজুড়ে আলোচিত এই নামকে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করেননি কিছু ব্যবসায়ী। লেগো সেটে যুদ্ধের পোশাকে ইউক্রেনের প্রেসিডেন্ট, শিকাগোর একটি খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করেছে চরিত্রটি। বাজারে ছাড়ার সাথে সাথেই লুফে নিয়েছে ক্রেতারা। খেলনা বিক্রির পুরো অর্থ ইউক্রেনের জনগণের জন্য ব্যয়ের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে তহবিলে যুক্ত হয়েছে $1,45,000। ভেবেছিলাম এটা ভালো একটা আইডিয়া। ইউক্রেনের মানুষের সহায়তার জন্যই এই উদ্যোগ। সেজন্যই জেলেনস্কির আকৃতি দিয়ে খেলনা তৈরি করি, অ্যাকশনের ভূমিকায় রাখি তাকে। প্রথম ব্যাচটা দ্রুতই শেষ হয়ে যায়। ইউক্রেনের মানুষের থেকেও খুব ভালো সাড়া পেয়েছি। ইউক্রেনের প্রতিরোধের প্রতীক ভলদিমির জেলেনস্কির ছবি ছাপানো হচ্ছে বালিশের ওপর। চেক প্রজাতন্ত্রের এক নকশাকারের আইডিয়া এটি। এরই মধ্যে 2000-এর বেশি বালিশ বিক্রি হয়েছে। চাহিদা ও অর্ডার বাড়ছে, তাই জোরে সোরে চলছে দ্বিতীয় দফায় উৎপাদনের কাজ। ইউক্রেনের প্রেসিডেন্টকে ঘিরে এক ধরনের উন্মাদনা চলছে। নারী পুরুষ সবার কাছেই তিনি বিশেষ আবেদন তৈরি করেছেন। সেজন্যই ভাবলাম এমন বিশেষ কিছু করি। বালিশের ছবি থাকার কারণে মনে হবে তিনি বিছানার উপরে আছেন। ইউরোপ থেকে কয়েকশো মাইল দূরের দেশ ভারতেও চলছে ইউক্রেনিয়ান নেতার বন্দনা। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ভিত্তিক এক প্রতিষ্ঠান তাদের নতুন ফ্লেভারের চায়ের নামই দিয়েছে জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের মতোই চায়ের স্বাদও বেশ কড়া বলে দাবি উৎপাদকদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটে রাজনৈতিক সংঘাতের জেরে অন্তত 10 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, সন্ত্রাসীদের বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। এর জেরে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক কৌশল পশ্চিমা রাষ্ট্রনায়কদের চেয়ে ভিন্ন। রাশিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টায় তার পদক্ষেপগুলো অনেকটাই এক নায়কদের মতো, বলছে বিবিসির এক প্রতিবেদন। এ প্রেক্ষিতে ইউক্রেনের রুশ অভিযানের শেষ কোথায় তা নিয়ে চলছে নানা আলোচনা। আবার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বের সাথে সরাসরি সংঘর্ষে জড়ান কিনা তা নিয়েও আছে শঙ্কা। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর রাশিয়াকে দৃঢ় অবস্থানে ফেরাতে প্রেসিডেন্ট হিসেবে বড় ভূমিকা রাখেন রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্নেল ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ক্রিমিয়া দখল, সিরিয়া যুদ্ধে ভূমিকা, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ সহ নানা ইস্যুতে বিশ্বে আলোচিত রুশ প্রেসিডেন্ট। তাই পুতিন কি ভাবছেন, তার উদ্দেশ্য কি, এসব জানতে গুপ্তচরেরা বহুদিন ধরেই সচেষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধ বিপজ্জনক দিকে মোড় নেয়া ঠেকাতে ভ্লাদিমির পুতিন কি ভেবে এগোচ্ছেন তা বোঝা জরুরি। সিআইএর রাশিয়া অপারেশনের সাবেক কর্মকর্তা বলেন, ক্রেমলিনের চাল বোঝার বড় চ্যালেঞ্জ হলো সেখানে পুতিন একাই সিদ্ধান্ত নেন। পুতিনের বিভিন্ন বক্তব্যে তার দৃষ্টিভঙ্গি জানা গেলেও কোন কাজ তিনি কিভাবে করবেন সেটা বোঝা কঠিন। পুতিনের কাছের মানুষও তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানেন না। অনেক বিশ্লেষক বলছেন, বিভিন্ন বিতর্কিত অবস্থানের কারণে পুতিন বিচ্ছিন্ন ও একা হয়ে পড়েছেন। নিজের তৈরি একটি বুদবুদের মধ্যে আটকে গেছেন তিনি। আর পুতিন যাদের সঙ্গে আলোচনা করেন তারা সবাই পুতিনের মতোই মন মানসিকতা ধারণ করে, এমনটাই দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। পুতিন যাদের উপদেশ আমলে নেন তাদের একজন রুশ রাষ্ট্রবিজ্ঞানী আলেকজান্ডার ডুগিন। ইউক্রেনে 2014 সালে সংঘাত শুরু হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেন ডুগিন। পুতিনকে ডনবাসের যুদ্ধে সরাসরি হস্তক্ষেপের পরামর্শ দিয়েছিলেন তিনি। পর্যবেক্ষকদের দাবি, 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের ধাক্কা কাটিয়ে ওঠার আকাঙ্ক্ষা দিয়েই এখনও চালিত হচ্ছেন পুতিন। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে দমিয়ে রাখতে চায় এবং তাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করছে, এমনটাই বিশ্বাস করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে অভিযানের 3 সপ্তাহ পর রুশ সেনারা কিছুটা ঝিমিয়ে আসায় এবং পশ্চিমা নানা নিষেধাজ্ঞার প্রভাব অর্থনীতিতে পড়ায় একরোখা পুতিন সামনে কি সিদ্ধান্ত নেবেন তা নিয়ে উদ্বেগে আছেন বিশ্ব নেতারা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনস্টাগ্রাম নিয়ে কিছু আপনাদের দেখাই। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কিভাবে করবেন, ধরেন আমাদের হ্যাশট্যাগ হলো অ্যাডমিন সাপোর্ট, লিখে সার্চ করবেন,
দেন এই যে অ্যাডমিন সাপোর্টের যতগুলো পোস্ট আছে চলে আসবে। দেখছেন কতগুলো পোস্ট? তো আমি এক একটা পোস্টে যাব, এটাতে যাই, এখানে একটা দেই 5 ঘন্টা আগে। কমেন্ট করলাম, এখান থেকে বের হলাম। তো আজকে ক্লাসের আড্ডা কেমন লাগলো সবাই? ভালো লাগছে না? এরকম আড্ডা আপনাদের অনেকের প্রশ্ন ছিল, তারা জয়েন করতে পারে নাই। তো আমাকে কমেন্টে জানাবেন, সমস্যা নাই, কমেন্ট করবেন কার কি প্রশ্ন আছে, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যখনই মেসেঞ্জারে বেশি নক দিবেন না, শুধু শুধু আপনারা যখন যা লাগবে শুধু সেটা বলে আমাকে নক দিবেন, এবং দেন বেশি ইমার্জেন্সি হলে ফোন দেবেন। মেসেঞ্জারে অযথা SMS কেউ করবেন না। ওয়াও, আচ্ছা, এখানে একটু কথা বলি। গত 4 নম্বর ক্লাসে আমরা কাজ দিছিলাম, কাজটা অনেকে করছেন করেন নাই জানি না, তবে এটা নিজ দায়িত্ব করতে হবে আপনাদের। প্রথম থেকেই বলা আছে সবগুলো কাজ আপনারা নিজ দায়িত্বে করবেন। ভাই আপনার কাজ আপনি যদি না করেন তাহলে স্কিল ডেভেলপ আপনার হবে না, লস আপনার, আমার না ভাই। তো ভাই সময় দিচ্ছেন, ভালোভাবে দেন যেন এটাতে কিছু একটা করতে পারেন, এবং ইনশাল্লাহ সফলতা আসবেই। আপনি যদি স্কিল ডেভেলপ করেন সফলতা 100% ইনশাল্লাহ হয়ে যাবে, চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আপনি পরিশ্রম করবেন না ভাই, খোলামেলা কথা বলি, পরিশ্রম করবেন না, আপনি সফলতা কি এমনি এমনি পাবেন? কোনোদিনও সম্ভব না ভাই। তো পরিশ্রম করবেন, দেন আপনি ভালো কিছু পাবেন। তো ভালো কিছু পেতে গেলে অবশ্যই কষ্ট করতেই হবে ভাই, কষ্ট করেন, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। আর একদিনে ইনকামে আসতে পারবেন না, ইনকামে যাইতে অনেক। ভাই আপনি ধরেন একটা চাকরি নিতে গেলেন, 20 বছর পড়াশোনা করার পর একটা চাকরি নিতে যান, তাও 2-4-6 মাস ঘুরেও চাকরি পান না। আর সেখানে আপনি ভাই 2 মাস 3 মাস ট্রেনিং করেই আপনি যদি মনে করেন কাল থেকে ইনকাম শুরু করবো, এটা কি সম্ভব ভাই? কখনোই না। আপনি স্কিল ডেভেলপ করেন, 2 মাসের 3 মাস সময় দেন, 3 মাসের 4 মাস দেন, 6 মাস দেন, দিয়ে আপনার স্কিল ডেভেলপ করেন, আপনি একটা স্কিলে দক্ষ হয়ে গেলেন, তখন আপনি দেন কাজ করবেন, আপনি কাজ অবশ্যই পাবেন, কাজ করবেন, ইনকাম হবে, সব হবে ভাই। তো বেশি বেশি কাজের প্র্যাকটিস করেন, আর মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন। আজকের ক্লাস তো শুধু আড্ডাবাজি হইলো আর কি, কোনো ক্লাস না। আপনাদের প্রশ্ন ছিল অনেকের, কিন্তু
দুঃখের বিষয়ে অনেকে কেউ জয়েন দিতে পারেন নাই, যার কারণে আমিও আড্ডাই দিলাম আপনাদের সাথে। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সামনের মূল টপিকে ক্লাস নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।